আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ যে মুভির এক্সপ্লেন করব এটা চাইনিজ মুভি, আর মুভিটি 2021 সালে রিলিজ হয়েছে। গ্যাংকুবিং নামের অতি সাধারণ এক ছেলে ভালোবেসে ফেলে সুন্দরী এক মেয়ে কিংফ্যাংকে, কিন্তু এখানেই ছিল অনেক ঝামেলার বিষয়, কারণ কিংফ্যাং কোনো সাধারণ মেয়ে ছিল না। সে পাতালপুরের শিয়াল রাক্ষস রাজ্যের একমাত্র রাজকুমারী। তবে মজার বিষয় ছিল গ্যাংকুবিং তা একবারের জন্য আন্দাজ করতে পারেনি, যতক্ষণ না কিংফ্যাং নিজে জানিয়েছে। আর কিংফ্যাং ছিল মানুষরূপী শিয়াল। ফ্রেন্ডস, মুভিটি দারুণ ইন্টারেস্টিং আর অ্যাকশনে ভরপুর, তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি একদমই মিস করবেন না। চলুন মুভির এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতে দেখানো হয় শিয়াল রাজ্যের রাজকুমারী কিংফ্যাংকে। সে তার জাদুর সাহায্যে তাদের দেবতার থেকে মহামূল্যবান অমরত্বের আংটিটি নিয়ে নেয়, কিন্তু তখনই দলে দলে গুপ্তচর সেখানে হাজির হয়ে যায় আর আংটিটির জন্য কিংফ্যাংকে তাড়া করে। শুরু হয় ওদের সাথে কিংফ্যাংয়ের লড়াই। এই আংটির বিশেষ ক্ষমতা রয়েছে। এই আংটির দ্বারা রাজপরিবারের সবাই ইচ্ছে অনুযায়ী মানুষ বা শিয়ালে রূপ নিতে পারে। এমনকি এটাই ছিল তাদের রাজ্যের অমরত্বের চাবি। কিংফ্যাং সেখান থেকে রাজ্যের বাহিরে চলে আসে, আর তার সাথে সেই গুপ্তচরও আসে। সেখানেও তার উপরে হামলা করে, আর তখন কিংফ্যাংয়ের প্রধান রক্ষাকারী ইয়াও লিজি আর লিংজি সেখানে এসে কিংফ্যাংকে সেভ করে। এমনই সময় কিংফ্যাংয়ের হাত থেকে আংটিটি ফসকে নিজের আঙুলেই ঢুকে পড়ে, আর সিন সেখানেই কাট হয়ে যায়। মুভির পরের সিনে গ্যাংকুবিংকে দেখানো হয়। সে তার বাবা মায়ের জন্য প্রার্থনা করছিল। এমন সময় গ্যাংকুবিং কিছুর কান্নার সাউন্ড শুনতে পায়, আর খোঁজার পর সেখানে একটা সাদা শিয়াল দেখতে পায়। শিয়ালটি তার পায়ে খুব আঘাত পেয়েছিল। এরপর গ্যাংকুবিং শিয়ালটিকে তার নিজের বাসায় নিয়ে আসে আর যত্ন করে তার পায়ে ব্যান্ডেজ করে দেয়। এমনকি শিয়ালটির সুরক্ষার জন্য তার হাতে কবচ বেঁধে দেয়। রাত হলে গ্যাংকুবিং শিয়ালকে নিজের সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শিয়ালটিকে নিয়ে গ্যাংকুবিং খেলতে বেরিয়ে পড়ে, কারণ শিয়ালটি এখন সুস্থ হয়ে গেছে। আর ফ্রেন্ডস, এই শিয়ালটিই হলো মুভির মেন হিরোইন। কিছুদিন পর গ্যাংকুবিং শিয়ালটিকে আবারও সেখানে রেখে আসে যেখান থেকে তাকে খুঁজে পেয়েছিল। গ্যাংকুবিং যখন চলে যায়, শিয়ালটিকে তখন তার আসল চেহারায় দেখানো হয়। আর ফ্রেন্ডস, কিংফ্যাং মানে এই শিয়ালটি তার রাজ্য ছেড়ে এখানে কেন এসেছে তা মুভির সামনে জানা যাবে। মুভির সিন শিফট হয়, আর ঝাও রাজ্যের মহারাজ বেইজিনকে দেখানো হয়। বেইজিন ঝাও রাজ্যের সম্রাট লর্ড লি এর আপন চাচা হয়। যাই হোক, রাজা বেইজিন 3 দিন ধরে ওয়েন্ডুমো ভবনে আছেন এক বিশেষ প্রতিযোগিতার জন্য। আর এই প্রতিযোগিতার মাধ্যমে সাহসী, বুদ্ধিমান, দক্ষ পুরুষকে বাছাই করা হবে, যে কিনা এই পৃথিবীকে সাহায্য করার মতো দক্ষতা রাখে। এরপর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এমনকি শিশি নামের একজনকে বিজয়ীর জায়গায় রাখা হয়। তখনই সেখানে গ্যাংকুবিং চলে আসে, আর সেও তখন সেই প্রতিযোগিতায় অংশ নেয়। কিংফ্যাংও লুকিয়ে সেখানে দেখতে আসে। এরপর গ্যাংকুবিংকে যতগুলো কোশ্চেন করা হয়, খুব ইজিলি সে ওই সবগুলো কোশ্চেনের অ্যান্সার লিখে ফেলে, আর আশেপাশের সব প্রতিযোগীরা খুশি হয়ে তালি দিতে থাকে। কিন্তু শিশি এসব দেখে খুব রেগে যায়। কিছুক্ষণ পর মহারাজ বেইজিন গ্যাংকুবিংকে উইনার হিসাবে ঘোষণা করেন, আর শিশি রেগে গ্যাংকুবিংকে আঘাত করে ফেলে। সেখানে ভালো আর খারাপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তখন গ্যাংকুবিংকে আহত করার জন্য কিংফ্যাং অনেক হিংস্র হয়ে পড়ে, আর সব সৈন্যদের উপরে হামলা শুরু করে দেয়। এমনকি শিশিকেও তার শিক্ষা দিয়ে দেয়। সেদিন বিকেলেই শিশি আসে সম্রাটের কাছে বিচার চাইতে। শিশি সম্রাটকে বলে, হুজুর, গ্যাংকুবিং একজন জাদুকর, তার কাছে ভূতের শক্তি আছে। সে আমাদের সব স্টুডেন্টদের আহত করেছে। তার হাতে পৃথিবীর ভালো কিছু হতে পারে না। তাকে এই পথ থেকে বহিষ্কার করুন, আর আমাদেরকেও বাঁচান। তখন সম্রাট বলে, আমার রাজ্যের জন্য এমন কর্মকর্তা চাই না। গ্যাংকুবিংকে আমি বহিষ্কার করলাম। পরের সিনে দেখানো হয় মনের কষ্টে গ্যাংকুবিং পথ চলছিল, কারণ এই সব কিছুর জন্য সে দায়ী ছিল না। এমনকি তার পথ থেকেও তাকে সরানো হয়েছে। আর এদিকে কিংফ্যাংও গ্যাংকুবিংকে খুঁজতে থাকে। হঠাৎ এক গাড়ি গ্যাংকুবিংকে ধাক্কা দিয়ে ফেলে যায়, আর সেই সময় কিংফ্যাংও গ্যাংকুবিংকে দেখে ফেলে। গ্যাংকুবিং পায়ে খুব আঘাত পায়। তখন কিংফ্যাং বুঝতে পারে অ্যাক্সিডেন্টটা কে করেছিল, কারণ কিংফ্যাং গাড়িতে শিশিকে দেখতে পেয়েছিল। মুভির পরের সিনে দেখানো হয় গ্যাংকুবিং চোখ মেলে কিংফ্যাংকে দেখে ভয় পেয়ে যায়, আর তার পায়ে ব্যান্ডেজ করা ছিল। তখন কিংফ্যাং বলে, তুমি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়েছিলে আর পায়ে অনেক আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছ।
তাই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে আসি আর তোমার পায়ের ট্রিটমেন্ট করেছি। গ্যাংকোবিং বলে, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, কিন্তু আমি এখন বাড়ি যেতে চাই। কিংফ্যাং বলে, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর এমনিতেও তোমার পায়ের এখন রেস্টের দরকার, তাছাড়া এখন তুমি একা চলতে পারবে না, তাই তুমি এখানেই থাকো, সুস্থ হলে চলে যাবে। তখন কিংফ্যাং এর মনে পড়ে যায় একদিন গ্যাংকোবিংই তাকে সাহায্য করেছিল। এরপর গ্যাংকোবিং সেখানে থাকতে রাজি হয়ে যায়, কিন্তু প্রবলেম ছিল কিংফ্যাং এর বিছানা ছিল মাত্র একটি, এখন কে শোবে বিছানায় আর কেই বা নিচে। তখন কিংফ্যাং গ্যাংকোবিংকে বুঝিয়ে বলে, আমার কোনো প্রবলেম নেই একই বিছানায় ঘুমাতে, যদি তুমি অ্যাডজাস্ট করে নাও। তখন কিংফ্যাং মনে করে দুদিন আগেও একই বিছানায় সে গ্যাংকোবিংকের সাথে ঘুমিয়েছিল। রাত যখন গভীর হয়ে যায়, কিংফ্যাং চলে আসে শিশির বাড়িতে, কারণ সে গ্যাংকোবিং এর আঘাতের বদলা নিবে। কিংফ্যাং তার আসল চেহারায় ফিরে আসে। এরপর কিংফ্যাং শিশিকে শেষ করে ফেলে। এদিকে ইয়াও আসে কিংফ্যাং এর সাথে দেখা করতে, আর কিংফ্যাংকে বলে, মহামান্য, আপনার এভাবে থাকাটা বিপজ্জনক। কিংফ্যাং বলে, তুমি তো জানো এই আংটির যতদিন পর্যন্ত সম্পূর্ণ শক্তি ফিরে না আসে আমি ফিরে যেতে পারি না, আমি বাবার কাছে অপরাধী। তো ফ্রেন্ডস, এখান থেকে আমরা জানতে পারি যেদিন কিংফ্যাং এর হাত থেকে আংটিটি ফসকে যায় তখনই এই আংটি তার পাওয়ার হারিয়ে ফেলেছিল। সেদিন থেকে কিংফ্যাং পৃথিবীতে নেমে আসে আর অপেক্ষায় থাকে আংটিটির সম্পূর্ণ শক্তির। তারপর কিংফ্যাং ইয়াওকে বলে, এই আংটিই আমাদের শিয়ালদের ভবিষ্যৎ, তাছাড়া এখানে আমার কিছু কাজ বাকি আছে, তা শেষ হলেই আমি ফিরে যাব। ইয়াও বলে, মহামান্য, এটা তো আপনি রাজ্যে থেকেও অপেক্ষা করতে পারেন, এখন আমরা জীবন দিয়ে আপনার সুরক্ষা করব। আর আমি বুঝতে পেরেছি আপনি এখানে ওই ছেলেটির জন্যই আছেন, তাই তো? কিংফ্যাং বলে, আমি তার সম্মান, তার মর্যাদা আর তার যোগ্যতা, এমনকি তার হারিয়ে যাওয়া পথটাকে ফিরিয়ে দিয়েই চলে যাব, কথা দিচ্ছি। তখন ইয়াও বলে, মহামান্য, আমার ভাবনা আপনি কি তাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু এটা সম্ভব না, আপনি জানেন। কিংফ্যাং লিয়াও এর কোনো অ্যান্সার দিতে পারে না। এরপর আমরা দেখতে পারি একটু একটু করে সেবা আর ভালোবাসা দিয়ে কিংফ্যাং গ্যাংকোবিংকে ভালো করার চেষ্টা করে। এরপর একদিন কিংফ্যাং গ্যাংকোবিংকে বলে, তুমি পৃথিবী আর রাজ্য পরিচালনার দক্ষতা সম্পর্কে একটা বই লিখো, আমি চাই তোমার দক্ষতা সবাই জানুক। কিংফ্যাং এর সাহসিকতায় গ্যাংকোবিং একটা বই লেখা শুরু করে আর কিছুদিনের মধ্যেই বইটি লেখা শেষ করে ফেলে। সেই লেখা বইটি নিয়ে কিংফ্যাং ইয়াও, লিজিন আর লিংজির সাথে দেখা করে। কিংফ্যাং তাদেরকে বলে, আমি চাই এই বইটি ঝাও রাজা বেইজিনের রাজদরবারে সুপারিশের জন্য পৌঁছে দিতে, সে জানুক এই বইটি যে লিখেছে সে কতটা জ্ঞানী, তাহলে বেইজিন এই বিষয়ে সম্রাটের কাছে যাবে। ইয়াও বলে, কিন্তু রাজা বেইজিনের কাছে এই বইটি কিভাবে পৌঁছাবো, আমরা কেউই তার সামনে যেতে পারবো না, তার আশেপাশে হাজার হাজার সৈন্য পাহারায় থাকে। কিংফ্যাং বলে, রাজার অনেক শত্রু আছে, আর তাই রাজা বেইজিন কোথাও বের হলে নিজেকে শব্দবেশে বের করেন, আর আমাদের সেই সুযোগটাই কাজে লাগাতে হবে। পরদিন কিংফ্যাং এর কথা মতো সবাই রাজপ্রাসাদের বাহিরে লুকিয়ে ঝাও রাজা বেইজিনের জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর কিংফ্যাং তার শক্তি দিয়ে বুঝতে পারে রাজা বেইজিন কোনটা। তারপর কিংফ্যাং ইয়াওকে বলে, তুমি রাজার পিছু করে তাকে কোনোভাবে মন্দিরে নিয়ে আসো, আর আমি গ্যাংকোবিংকে নিয়ে মন্দিরে আসছি। কিংফ্যাং প্ল্যান করেছিল তাদের দুজনকেই একই জায়গায় নিয়ে আসবে আর খুব চালাকি করে বইটি সরাসরি রাজার হাতে দিবে। এরপর ইয়াও রাজাকে ফলো করে জঙ্গলে চলে আসে, তবে রাজা আগেই বুঝতে পেরেছিল তাকে কেউ ফলো করছে, আর সেখানেও রাজার সৈন্যরা চলে আসে তাকে সেভ করতে। রাজা ভাবে হয়তো তাকে হত্যার জন্য কোনো শত্রু লোক পাঠিয়েছে, তাই রাজা বাঁচার জন্য দৌড়াতে থাকে। ইয়াও তখন তার সৈন্যদের আহত করে আবারও রাজার পিছু ছুটতে থাকে, আর এদিকে কিংফ্যাং গ্যাংকোবিংকে নিয়ে চলে আসে সেই মন্দিরে। তারপর কিংফ্যাং গ্যাংকোবিংকে বলে, গুরুজির সাথে আমার কিছু কাজ আছে, তুমি ভিতরে কিছু সময় অপেক্ষা করো। তো গ্যাংকোবিং কোনো সন্দেহ না করেই ভিতরে চলে আসে আর তার সাথে আনা লেখা বইটি পড়তে থাকে। অন্যদিকে রাজা বেইজিন জীবন বাঁচাতে দৌড়াতে দৌড়াতে সেই একই মন্দিরে ঢুকে পড়ে আর প্রাণের ভয়ে ওই একই রুমে লুকিয়ে পড়ে যেখানে আগে থেকে গ্যাংকোবিং ছিল। এরপর ইয়াও সেই রুমে ঢুকে পড়ে আর গ্যাংকোবিংকে জিজ্ঞেস করে, কেউ কি এখানে এসেছিল? রাজার জীবন বাঁচাতে গ্যাংকোবিং বলে না। ইয়াও যখন চলে যায় তারপরেই রাজা বাহিরে বেরিয়ে আসে আর গ্যাংকোবিংকে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়।
বেইজিন গ্যাংকোবিংকে আগে থেকেই জানে, কারণ চ্যাম্পিয়ন ভবনে বেইজিনই গ্যাংকোবিংকে উইনার হিসেবে ঘোষণা করেছিল। এরপর রাজা কিছুক্ষণ সেখানে রেস্ট নেয়। তারপর রাজা সেখানে গ্যাংকোবিংয়ের লেখা বইটি পেয়ে পড়তে থাকে। আর বইতে লেখা দায়িত্ব দক্ষতা সম্পর্কে জেনে গ্যাংকোবিংকে রাজার খুব ভালো লাগে। আর তাই রাজা গ্যাংকোবিংকে তার রাজ্যে আসার জন্য রিকোয়েস্ট করে। সিন শিফট হয় আর রাজা বেইজিনের সাথে এক জাদুকরী মহিলা ওয়াহুওকে দেখানো হয়। আর মহিলাটি সবসময় রাজার পাশেই থাকে, এমনকি রাজা এই মহিলার কথাতেই চলে। তখন দেখা যায় ওয়াহুও বেইজিনের জন্য একটা পোশাক নিয়ে আসে, আর রাজা পোশাকটি পরে অনেক আনন্দিত হয়ে যায়। এমন সময় সেখানে এক দাসী আসে, আর না দেখেই দাসী রাজাকে সম্রাট বলে ফেলে। পরে রাজার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আর বেইজিনকে এই পোশাকে দেখে ফেলায় বেইজিন দাসীটিকে মেরে ফেলে, কারণ এই পোশাকটি ছিল সম্রাটের। তখন ওয়াহুওকে বলতে শোনা যায় যে মহারাজ, খুব জলদি আপনিই হবেন এই রাজ্যের সম্রাট, আর এই পোশাকটি তখন আপনারই হবে। বেইজিন রহস্যজনকভাবে হেসে দেয়। এর পরদিন দেখা যায় গ্যাংকোবিং নিজেকে পরিপাটি করে রাজদরবারে চলে আসে। গ্যাংকোবিংকে দেখে ওয়াহুও রাজার সাথে গোপনে কথা বলার জন্য কোথাও নিয়ে আসে। এরপর ওয়াহুও রাজাকে বলে, হুজুর, এই ছেলেটির শরীরে রাক্ষসের নিঃশ্বাস আছে, আর ওই রাক্ষস কোনো সাধারণ রাক্ষস না, পাতালপুরের শিয়াল রাক্ষস। আর আমার জাদুর অভিজ্ঞতা থেকে জানি এদের কাছেই রয়েছে অমর হওয়ার চাবি, আর এরাই মানুষরূপী রাক্ষস। আপনি যদি সেই রাক্ষসকে নিজের বশে আনতে পারেন, তাহলে আমরা দুজনই অমর হওয়ার চাবি পেয়ে যাব। আপনি রাজ্য আর জীবনের গ্যারান্টি দুটিই পাবেন। রাজা বলে, সত্যিই কি তাই? তাহলে সেই রাক্ষসকে আমার পেতেই হবে, কারণ এই সিংহাসন আমার। আমি এর গৌরব সম্মান আজীবন ভোগ করতে চাই। তখন ওয়াহুও বেইজিনকে বুদ্ধি শিখিয়ে দেয় কিভাবে গ্যাংকোবিংকে জালে ফাঁসিয়ে কিংফ্যাংকে এখানে আনা যায়। আর সেই প্ল্যান অনুযায়ী বেইজিন গ্যাংকোবিংয়ের সাথে কথা বলে। এরপর দেখা যায় গ্যাংকোবিং বাড়িতে চলে আসে, আর কিংফ্যাংকে বলে, রাজা বেইজিন কাল ডিনারে আমাকে ইনভাইট করেছে, কিন্তু তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। কিংফ্যাং বলে, রাজা আমার ব্যাপারে কিভাবে জেনেছে? কিংফ্যাং বলে, রাজা জানতে চেয়েছিল আমার কেউ আছে কিনা, আর আমি তোমার কথা জানিয়েছি। কিংফ্যাং বলে, আমি কোথাও যাই না আর কারো কিছু দেওয়া খেতে পারি না। এ কথা শুনে গ্যাংকোবিং বলে, ঠিক আছে, আমি রাজাকে গিয়ে কাল না করে আসব। তখন কিংফ্যাং চিন্তা করে বলে, না ঠিক আছে, আমি যাব তোমার সাথে। তো পরদিন রাতেই গ্যাংকোবিং আর কিংফ্যাং রাজভবনে চলে আসে। কিছুক্ষণ পর রাজা বেইজিন গ্যাংকোবিং আর কিংফ্যাংকে ওয়াইন নিতে বলে। রাজার কথা মতো দুজনই ওয়াইন নেয়, আর একটু পরই কিংফ্যাং এর খারাপ লাগা শুরু হয়। তখন কিংফ্যাং গ্যাংকোবিংকে বলে, এটাতে কিছু দেয়া ছিল। সেই সময় চারপাশের সৈন্যরা এসে ওদের দুজনকে বন্দী করে ফেলে, আর জাদুকরী মহিলা কিংফ্যাংকে আগুনের শিকল দিয়ে বেঁধে ফেলে, এমনকি গ্যাংকোবিংকেও বেহুশ করে দেয়। পরের সিনে দেখানো হয় বেইজিন গ্যাংকোবিং আর কিংফ্যাংকে তাদের গোপন আস্থানায় নিয়ে আসে, এমনকি জাদুর শিকল দিয়ে কিংফ্যাংকে আঘাত করতে থাকে। তখন রাজা বেইজিন গ্যাংকোবিংকে বলে, তুমি যাকে ভালোবাসো সে একটা শিয়াল রাক্ষস। গ্যাংকোবিং বলে, আপনি মিথ্যা বলছেন, আপনারাই কিংফ্যাংকে জাদু দিয়ে আসক্ত করেছেন। বেইজিন তখন কিংফ্যাংকে বলে, তুমি এখনই নিজের আসল রূপে আসো। তবে কিংফ্যাং তা করে না। এরপর ওয়াহুও গ্যাংকোবিং এর গলা চেপে ধরে আর কিংফ্যাংকে বলে, তুমি আসল রূপে দেখা দাও, আর গ্যাংকোবিংকে বলো তুমি আসলে কে, নয়তো আমি এখনই ওকে শেষ করে দিব। কিংফ্যাং গ্যাংকোবিংকে অনেক ভালোবাসে, আর তাই সে গ্যাংকোবিংকে বলে, আমি রাজা শিয়াল রাক্ষসের একমাত্র মেয়ে, আর আমি রাক্ষস রাজকুমারী। এরপর কিংফ্যাং রাজাকে বলে, আমি জানি তুমি আমার শরীরে থাকা আদিম পিলের জন্য আমাকে বন্দী করেছো। ঠিক আছে, আমি তোমার সে কথাও রাখবো। তার আগে গ্যাংকোবিং এর সাথে আমাকে একবার কথা বলতে সুযোগ দাও। তো রাজা রাজি হয়ে যায়, আর গ্যাংকোবিং কিংফ্যাং এর কাছে আসে। কিংফ্যাং লুকিয়ে তার আংটিটা গ্যাংকোবিংকে দেয়, আর এটাই আমাদের অমর হওয়ার চাবি। এটা কি তুমি সাবধানে রাখবে। এই আংটি তোমাকে 3 ঘন্টা শক্তি দিবে, আর মনে রেখো আমি তোমাকে অনেক ভালোবাসি। এ কথা বলেই কিংফ্যাং শিয়াল হয়ে যায়, আর রাজার সৈন্যরা গ্যাংকোবিংকে ধরে নিয়ে আসে। তখনই ইয়াও আসে সেখানে, আর গ্যাংকোবিংকে সেভ করে তাদের আস্থানায় নিয়ে যায়। এদিকে জাদুকরী মহিলার কথা মতো কিংফ্যাংকে নিয়ে আসা হয় সম্রাটের রাজদরবারে।
তারপর ওয়াহুও তার জাদু দিয়ে কিংফ্যাংকে মানুষে পরিণত করে। এটা দেখে সম্রাট বলে, আমি জীবনেও এমন প্রাণী দেখিনি। দুদিন পর আমাদের বাৎসরিক আয়োজন, এই দানবকে সবার সামনে সেদিন পেশ করবেন। বেইজিন খুব খুশি হয়ে যায়। মুভির সিন শিফট হয় আর গ্যাংকুবিং ও বাকিদের দেখানো হয়। ইয়াও গ্যাংকুবিং এর উপরে অনেক রেগে যায় আর বলে, তুমিই অপরাধী, তোমার কারণে আজ মহামান্য বন্দী, আমাদের জীবন দিয়ে হলেও তাকে আমরা বাঁচাতে যাব। তখন গ্যাংকুবিং বলে, এখন কোনোভাবেই ভিতরে প্রবেশ করা যাবে না, দুদিন পর রাজভবনে আয়োজন আছে আর তখন সবার জন্য গেট খুলে দেওয়া হয়। আমরা সেদিনই সেখানে হামলা করব, আমাকে একবার বিশ্বাস করুন। এর দুদিন পর আয়োজন শুরু হয় আর কিংফ্যাংকে আগুনের শিকল দিয়ে বেঁধে খাঁচায় বন্দি করে রাখা হয়। তখন সম্রাট বেইজিনকে বলে, চাচা সবার কাজ শুরু করুন। আর সেই সময় বেইজিন বলে, এই সভার প্রধান কাজ হলো ভাতিজা, তোমাকে পদত্যাগ করতে হবে। সম্রাট কথা শুনে বলে, আপনি কি বলছেন, আপনি ঠিক আছেন তো? বেইজিন তখনই তার সৈন্যদের আদেশ দেয় আর তার কথা মতো সম্রাট আর তার লোকদের বন্দী করা হয়। সম্রাট বেইজিনকে বলে, তুমি একটা চোর, বেঈমান, একটা ধোঁকাবাজ, আমার জানা ছিল না। বেইজিন বলে, এই ধোঁকাবাজি আমার বাবা আমার সাথে করে গেছে আর তোমাকে করেছে সম্রাট, এটা আমি কি করে ভুলি। এমনই সময় গ্যাংকুবিং সেই আন্টিটি হাতে পড়ে সবাই চলে আসে আর সব সৈন্যদের উপরে হামলা করে। ইয়াও, লিজিন আর লিংজিও আসে কিংফ্যাংকে বাঁচাতে। ইয়াও এর সাথে জাদুকরী মহিলার বিশাল লড়াই শুরু হয়। তার শক্তির কাছে ইয়াও কোনোভাবেই পেরে উঠছে না। ইয়াওকে জাদু দিয়ে ছিটকে ফেলে দেয়। তারপর আসে লিজিন আর লিংজি। জাদুকর মহিলা ওদের দুজনকে একেবারেই শেষ করে দেয় আর এই সুযোগে ইয়াও চেষ্টা করে কিংফ্যাংকে জাদুর খাঁচা থেকে বের করতে। অন্যদিকে বেইজিন সম্রাটকে পদত্যাগ করতে বলে। সম্রাট বলে, আমি যদি পদত্যাগ না করি তাহলে তুমি কখনোই সম্রাট হতে পারবে না। এদিকে গ্যাংকুবিংও সৈন্যদের মারতে থাকে। তখন বেইজিন সম্রাটকে বলে, তুমি গ্যাংকুবিংকে থামতে বলো, নয়তো তলোয়ারের আঘাতে এখনই তুমি শেষ হয়ে যাবে। এটা দেখে গ্যাংকুবিং সৈন্যর সাহায্যে বেইজিনের তরোয়ালটি ফেলে দেয় আর নিজে পরাজিত ভেবে বেইজিন মৃত্যুকে বরণ করে নেয়। আর এটা দেখে সম্রাট কষ্টে কান্না করে দেয়, কারণ এই সিংহাসনের জন্য এত যুদ্ধ। ওইদিকে জাদুকর মহিলা তার সব শক্তি দিয়ে বিশাল বরফের পাহাড় বানিয়ে কিংফ্যাংয়ের উপরে ফেলতে নেয় আর এটা দেখে ইয়াও চলে আসে কিংফ্যাংকে বাঁচাতে। ইয়াও তার সব শক্তি দিয়ে অনেক চেষ্টা করে পাথরটিকে ধরে রাখতে, কিন্তু মহিলার জাদুর কাছে ইয়াও হেরে যেতে থাকে। খাঁচার ভিতরে বসে কিংফ্যাং অনেক কান্না করে, কিন্তু তখন তার কিছুই করার ছিল না। আংটির শক্তি ছাড়া সে অসহায় ছিল। পরিশেষে কিংফ্যাংকে বাঁচাতে ইয়াও তার জীবন বের করে দেয় আর ইয়াও ভ্যানিশ হয়ে যায়। তারপর গ্যাংকুবিং কোনোভাবে কিংফ্যাংয়ের কাছে আসে আর সেই উত্তপ্ত খাঁচাটি ধরে কিংফ্যাংয়ের সাথে কথা বলে। সেই সময় ওই দুষ্টু মহিলা আবারও তার জাদু দিয়ে গ্যাংকুবিংকে অনেক কষ্ট দিতে থাকে, তবুও গ্যাংকুবিং খাঁচা ছাড়ে না। এমন সময় কিংফ্যাং তার হাতের আংটিটি খুলে নিচে পড়ে ফেলে আর আংটি তখন তার সম্পূর্ণ শক্তিতে চলে আসে। তখনই কিংফ্যাং খাঁচা ভেঙে জাদুকর মহিলাটিকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই পরিস্থিতি একদমই নর্মাল ছিল। সেখানে গ্যাংকুবিং এর সাথে সম্রাট কথা বলে, তাকে এমনকি তার রাজ্যকে বাঁচানোর জন্য সম্রাট গ্যাংকুবিংকে ধন্যবাদ জানায়। এমনকি তার কেড়ে নেওয়া পথ আবারও তাকে ফিরিয়ে দেওয়া হয়। এতে করে গ্যাংকুবিং রাজার উপরে কৃতজ্ঞ হয়ে পড়ে। মুভির পরের সিন দেখানো হয় কিংফ্যাং আর গ্যাংকুবিং সেই জায়গায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। তখন কিংফ্যাং গ্যাংকুবিংকে বলে, আমার চলে যাবার সময় হয়েছে। গ্যাংকুবিং বলে, কোথায়? আর আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। কিংফ্যাং বলে, আমি রাজকুমারী, আমার অনেক দায়িত্ব রয়েছে আর আমি এখন চিন্তামুক্ত তোমাকে নিয়ে। আমি জানি তুমি পৃথিবী আর পৃথিবীর মানুষের পাশে সব সময় থাকবে। তখন গ্যাংকুবিং বলে, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? দুজনই তখন কান্না করে দেয়। এমন সময় কিংফ্যাং এর যাবার সময় হয়ে যায় আর গ্যাংকুবিং কিংফ্যাংকে ছাড়তে চায় না, তবুও কিংফ্যাংকে যেতে হয়। কিংফ্যাংও অনেক কাঁদতে থাকে। তখন গ্যাংকুবিং বলে, আমি আজীবন তোমার জন্য এখানেই অপেক্ষায় থাকব। গ্যাংকুবিং কোনোভাবেই তার কষ্ট থামাতে পারে না। সিন শিফট হয় আর 40 বছর পর গ্যাংকুবিংকে দেখানো হয় বার্ধক্য তাকে ধরে ফেলেছে আর সে এখনও সেই একই জায়গায় কিংফ্যাংয়ের অপেক্ষায় বসে আছে। এতটা ভালোবেসেছিল সে কিংফ্যাংকে। আর পরিশেষে গ্যাংকুবিং এর চোখের জলেই মুভি শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।